যে ময়দান থেকে নাহিদ ইসলাম দিয়েছিলেন এক দফার ঘোষণা, বছর পেরিয়ে সেখান থেকেই জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী দল এনসিপির আহ্বায়ক হিসেবে দিলেন বাংলাদেশ পুনর্গঠনে ২৪ দফা ঘোষণা। এই ইশতেহারকে ঘিরেই এনসিপির আগামীর রাজনীতি পরিচালিত হবে বলেও জানান নাহিদ ইসলাম। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। এক বছর আগে এই শহীদ মিনার থেকেই ডাক আসে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বিলোপের। যারা সেই ডাক দেন তাদের হাতে গড়া দল এনসিপি এই একই জায়গা থেকে ঘোষণা দিল ইশতেহার, যাকে এনসিপি বলছে নতুন বাংলাদেশের ইশতেহার। পূর্ব ঘোষিত এই ইশতেহার ঘোষণা কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসেন দলটির নেতাকর্মীরা, যাদের অধিকাংশই তরুণ। দলের কেন্দ্র ও প্রান্তের কর্মীদের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনার পরিণত হয় জনারণ্যে। পরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম পাঠ করেন ২৪ দফা ইশতেহার। এতে অঙ্গীকার করা হয় গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধানের, যার মাধ্যমে বিদায় দেয়া হবে একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী কাঠামোকে। গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে। আমাদের এই নতুন রাষ্ট্র ব্যক্তির জীবন, জীবিকা, মর্যাদা, অধিকার সংরক্ষণ করবে। এই নতুন সংবিধান আমাদের রাষ্ট্রের আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে। আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব। নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনের মৌলিক পরিবর্তন ও রাষ্ট্র কর্তৃক নির্বাচনের ব্যয় নির্বাহের মাধ্যমে কালো টাকার প্রভাব কমানোর ঘোষণা দেন। আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না, বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। এই ইশতেহারে আরও আছে এমন একটি স্বাস্থ্যসেবা গড়ে তোলার প্রতিজ্ঞা, যেখানে অর্থাভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। শিক্ষানীতি হবে এমন যা গড়ে তুলবে দক্ষ, জ্ঞানভিত্তিক সমাজ। আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব যেখানে অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হবে না। এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে হাসপাতালে পৌঁছানোর আগে অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায়। এ সময় স্মৃতিচারণ করে নাহিদ বলেন, এক দফার ঘোষণা হয়েছিল বাংলাদেশের পক্ষে, এক দফার ঘোষক এই দেশের জনগণ। দেশ গড়তে জুলাই পদযাত্রার ৩০ দিনের কর্মসূচির পূর্ণতা পেল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের এই ২৪ দফা ইশতেহারের মধ্য দিয়ে। এই ২৪ দফা ইশতেহারের মধ্য দিয়ে এনসিপির চাওয়া বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না, তার পাশাপাশি গণমানুষের কথা বলবে এমন একটি ইশতেহার। রাশেদ আনিস, ৭১, ঢাকা। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্যই হোক, ছাত্র সমাবেশে এমন আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার ছাত্রদলের সমাবেশে তিনি বলেন, প্রতিহিংসা নয়, ভবিষ্যতে রাজনীতি হবে জীবনমান উন্নয়নের, আর কর্মসংস্থানই হবে বিএনপির আগামীর নীতি। ফ্যাসিবাদ ও উগ্রবাদ ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন থাকার কথা বলেন তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদন। নগরীর প্রতিটি সড়ক যেন মিলেছে শাহবাগের জনস্রোতে। সকাল গড়িয়েছে দুপুরে, শহরের রক্তচাপ বেড়েছে তরুণদের পদচারণায়। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের এই সমাবেশ রূপ নেয় জনসমাবেশে, যেখানে সারা দেশ থেকে ছুটে এসেছে হাজারো নয়, লক্ষাধিক তরুণ, যাদের চোখে স্বপ্ন, হৃদয়ে মুক্তির আহ্বান। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। এরপর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জুলাই অভ্যুত্থান সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদদের। সমাবেশের আবেগ ছুঁয়ে যায় যখন জায়ান্ট স্ক্রিনে বক্তব্য শুরু করেন তারেক রহমান। দূর থেকে দেওয়া বার্তায় ছিল নেতৃত্বের পাঠ আর বাস্তবতার চোখে দেখা স্বপ্নের দিশা। কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান
উন্নয়নের রাজনীতি। বক্তব্যের সিংহভাগই কেমন হবে আগামীর বাংলাদেশ সেটি নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরা হয়। বিএনপির এই শীর্ষ নেতা জানান কোন নীতিতে রাষ্ট্র পরিচালনা করবেন তারা। বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনীতি। আজকের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার রাজনীতি। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত বাংলাদেশের জনগণ আর বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। আসন্ন নির্বাচনে হারানো ভোটের অধিকার প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে সেটি কাজে লাগানোর তাগিদ তারেক রহমানের। স্বাবলম্বী দেশ গড়তে ভোটের অধিকার ফেরাতে সমর্থন ও সহযোগিতা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। আজকের এই সমাবেশে উপস্থিত ছাত্র দলের নেতা কর্মী এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের মাধ্যমে সারা দেশের সকল শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের কাছে আজ আমার একটি আহ্বান থাকবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। প্রবীণদের পরামর্শ আর তরুণদের প্রচেষ্টায় গড়ে উঠবে আগামীর বাংলাদেশ, সেই প্রত্যাশা জানান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক। শাহবাগের ঐতিহাসিক এই সমাবেশ যেমন ছিল গণতান্ত্রিক অধিকার আদায়ের জোরালো উচ্চারণ, তেমনি রাজনৈতিক শিষ্টাচার ও পরিণত নেতৃত্বের বার্তা। তারেক রহমান বললেন, আগামী দিনে ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে এই তরুণ শক্তিই হবে পরিবর্তনের অন্যতম নিয়ামক। সতর্কবার্তা স্পষ্ট, কুচক্রী মহলের ফাঁদে পা না দিয়ে আন্দোলন করতে হবে গঠনমূলক। লক্ষ্য থাকবে জনগণের প্রত্যাশা পূরণের। শফিকুল হক, ৭১, শাহবাগ, ঢাকা। একই দিনে দুই বড় জমায়েত, এনসিপি এবং ছাত্রদলের সমাবেশ। কেউ বলছেন নির্বাচন সামনে রেখে শোডাউন। ৩ কোটিরও বেশি তরুণ ভোটার আছে এবার। এনসিপি তরুণদের দল আর বিএনপির তারুণ্য ছাত্রদলে। সমাবেশ দুটি নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে আজ যুক্ত আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আজিজুল হক জিয়ন, আজকে আপনাদের সমাবেশ কতটা সফল এবং এই সমাবেশের উদ্দেশ্য আসলে কি ছিল? আপনারা কি বলতে চেয়েছেন সমাবেশ থেকে? জি, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ৭১ টিভির সকল দর্শক শ্রোতাবৃন্দকে। দেখুন, আজকে আমাদের সমাবেশটা ছিল একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে। মূলত যে আন্দোলনটা ছিল গত বছর এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে ৩রা আগস্ট মূলত এক দফার ঘোষণা আসে, যেটা শহীদ মিনার থেকে। তারই প্রেক্ষাপটে কিন্তু ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচি নির্ধারণ ছিল শহীদ মিনারে। পরবর্তীতে এনসিপির অনুরোধে আমাদের শীর্ষ নেতৃত্বকে একটি নতুন বার্তা দেয়, যেটা সহমর্মিতা পাশাপাশি রাজনৈতিক যে ছাড় দেওয়ার মানসিকতা, সেটা থেকে কিন্তু আমরা আমাদের ভেন্যু চেঞ্জ করে শাহবাগে চলে আসি। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আসলে সমাবেশটা কতটা সফল, তার উত্তর আপনাদের প্রতিবেদনই আছে। এখানে লক্ষ লক্ষ তরুণ প্রজন্মের, যারা জেনজি খ্যাত যে ভোটার বা নতুন প্রজন্মের ভোটার, তাদের একটা জনসমাগম হয়েছিল, যেখানে লক্ষাধিক লোকজন এসেছিল। তাদের যে আবেগ, বিশেষ করে ছাত্র দলের প্রতি তাদের যে টান বা ভালোবাসা, সেটার প্রতিদান স্বরূপই বলা চলে যে শাহবাগের সকলের জমায়েত হয়েছিল। এবং সেই জমায়েত থেকে আমাদের ছাত্র দলের বর্তমান প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম রাকিব ভাই তার বক্তব্যে একাধিক দিক নির্দেশনা দিয়েছিল। সব থেকে মূল জিনিস যেটা, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ৩৫ মিনিটের বক্তব্য দিয়েছিল এই প্রোগ্রামে। আপনি যদি খেয়াল করে থাকেন, এই ৩৫ মিনিট বক্তব্যে না ছিল কোনো অভিযোগ, না ছিল কোনো অনুযোগ, না ছিল রাষ্ট্রের কোনো কারো বিরুদ্ধে কোনো ধরনের বক্তব্য। পুরোটাই ছিল আগামীর প্রজন্ম তথা জেনজি খ্যাত আমাদের যে তরুণ প্রজন্ম, প্রায় ৪ কোটি যে ভোটার, নতুন ভোটাররা নির্বাচনে ভোট দিতে পারে নাই গত ৩টি নির্বাচনে, তাদেরকে নিয়ে যে কর্মপরিকল্পনা আগামী বাংলাদেশে, সেটাই কিন্তু ওনার ৩৫ মিনিট বক্তব্যে উনি ফুটে তুলে ধরেছেন। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে তরুণ প্রজন্ম যদি আসলে সেই আকাঙ্ক্ষাকে বুকে ধারণ করে, আমরা বিশ্বাস করি ভবিষ্যৎ বাংলাদেশ পথ হারাবে না। জি,
সাইফ মোস্তাফিজ, আজকে আপনারা যে সমাবেশটি করেছেন এটি আসলে সারা বাংলাদেশে আপনারা যে পদযাত্রা করলেন, বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় গেছেন, মানুষের কথা শুনেছেন, মানুষকে সামনে কথা তুলে ধরেছেন, তারই একটা মানে একটা এন্ডিং বলা যায় বা একটা দিক নির্দেশনা আপনারা কি পেলেন, কি করলেন মানুষের কাছ থেকে, তারই একটা প্রতিফলন আমার কাছে যেটা, যদি আমি এভাবে ব্যাখ্যা করি। আপনারা 24 দফা ঘোষণা দিয়েছেন। এই ইশতেহারকে ঘিরেই আসলে এনসিপির রাজনীতি পরিচালিত হবে এরকমটি বলা হচ্ছে। আপনারা এর আগে যে দাবিগুলো করেছিলেন সেই দাবিগুলোর বিষয়ে আসলে আপনারা যে কঠোরতা দেখিয়েছিলেন সেই কঠোরতাটা এখনো আছে কিনা, এর আগে যদি আপনি আরেকটু যুক্ত করে দেন যে আপনাদের এই সমাবেশটা আসলে কতটা সফল মনে করছেন আজকের এই দিনের প্রেক্ষাপটে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন। দেখুন, আজকে ঐতিহাসিক 3 আগস্ট। আপনারা জানেন গত বছর 2024 সালের জুলাইতে যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়, সেই 3 তারিখে 3 আগস্টে নাহিদ ইসলাম জনতাকে নিয়ে আসলে এক দফার ঘোষণা দেন, এবং এই দিনটির ফলে কিন্তু পুরো বাংলাদেশ তার ঘোষণাতে আমরা সবাই মিলে একসাথে ফ্যাসিবাদী যে কাঠামো ছিল সেটি ভেঙে আমরা নতুন বাংলাদেশের জন্য একটি নতুন দেশ পাই, এবং ফ্যাসিবাদের যে দোসর হাসিনা সহ তার লোকজন দেশ থেকে পালায়। তো তার ধারাবাহিকতায় আপনারা জানেন যে জুলাইয়ের পরবর্তীতে সময়ে একটি নতুন রাজনৈতিক দল আমরা গঠন করি, যেটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল। সেটা আমরা কতটুকু মানে পূরণ করতে পেরেছি বা পারিনি, সেটার একটা জায়গা থেকে কিন্তু আমরা এই গত 1 মাস আমরা জুলাই পদযাত্রা আমরা করলাম, এবং জুলাই পদযাত্রাতে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা কিভাবে আসলে প্রত্যেকটি জেলায় জেলায় গিয়েছি, মানুষের কাছে গিয়েছি, এবং তাদের যে আশাকাঙ্ক্ষা ছিল সেগুলো আমরা জানতে চেয়েছি। এবং এতদিন ধরে যে ফ্যাসিস্ট কাঠামো ছিল সেই জায়গাতে আপনারা দেখেছেন যে একটি দল কিভাবে স্বৈরতন্ত্র কায়েম করে জনগণকে সবকিছু থেকে বঞ্চিত করেছে। তো আমরা আসলে যখন গিয়েছি, মানুষের যে রেসপন্স ছিল প্রত্যেকটা জেলায়, সেটা মানে আমরা খুবই অবাক হয়েছে যে এত মানুষের ভালোবাসা আমরা পাবো, এবং প্রত্যেকটা জায়গা থেকে, কৃষক থেকে শুরু করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার কথা আমাদেরকে জানিয়েছে, এবং তারই কিন্তু ফলস্বরূপ একটি ইশতেহার আমরা এতদিন ধরে বানিয়েছি, এবং সেখানে 24 দফার যে ইশতেহার আমরা পাঠ করেছি, আমরা মনে করি যে নতুন বাংলাদেশ বিনির্মাণে এটি একটি যুগান্তকারী একটি ইশতেহার, এবং এটি আসলে শুধু বলার জন্য বলা নয়, এটা আমরা প্রত্যেকটি মাঠের থেকে নেয়া কথাবার্তা এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা এবং সব শ্রেণী পেশার মানুষের একরকম যোগাযোগের মাধ্যমে ইশতেহারটি তৈরি করা হয়েছে, এবং এটি আজকে জনগণের সামনে সেই 3 তারিখে কিন্তু আবার আনা হলো। এবং আপনি আরেকটি প্রশ্ন যেটি করলেন যে আমাদের পূর্বের যেসব দাবিগুলো যে ছিল সেটির ব্যাপারে আমরা কঠোর কিনা, অবশ্যই আমরা কঠোর। আমরা মৌলিক সংস্কারের ব্যাপারে কঠোর। এখানে আমাদের সদস্য সচিব আক্তার হোসেনও জানিয়েছেন যে আমাদের যে ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছে তারা যেভাবে আলাপ আলোচনা করেছে এবং যে কয়েকটি বিষয়ে ওইভাবে ঐক্যমত্য হয়নি সেটির ব্যাপারে কি হবে সেটি আমাদের একটা জানার জায়গা আছে, এবং সেটি ঐক্যমত্য না হয়ে আসলে আমরা জুলাই সনদের ব্যাপারটা আমরা সিগনেচার করাবো এই ব্যাপারটা আমরা চাই না। আমরা চাই যে ঐক্যমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রত্যেকটি ব্যাপার যেন সঠিক ওইভাবে বাস্তবায়িত করা হয়। এবং পরবর্তীতে আরেকটি বিষয় যে আওয়ামী লীগের যেই আমরা শুনতে পাচ্ছি আপনাকে, হ্যাঁ জি, আওয়ামী লীগের যে বিচারের ব্যাপারটা সেই ব্যাপারে আমরা সেই আগের অবস্থানে আছি, এবং যে বিষয়গুলো নিয়ে আমরা মানুষের দুয়ারে যাচ্ছি এবং কাজ করছি আমাদের আগের অবস্থানটা সেরকম কঠোরই আছে। জি, এবং আমাদের আজকের আয়োজন সফল কিনা, অবশ্যই সফল। আমরা দেখতে পেয়েছি আসলে এখানে সব শ্রেণী পেশার মানুষ যেরকম আগের বছর 3 তারিখে এসেছিল, আজকে অনেক প্রতিবন্ধকতা ছিল। আপনারা জানেন মানে বিএনপির ছাত্র দলের একটি বড় প্রোগ্রাম হচ্ছে, ট্রান্সপোর্ট আমাদের সারা দেশের একটা বড় সমস্যা ছিল যে পরিবহনের একটা ভোগান্তি, কারণ সারা দেশ থেকে পরিবহনের চাহিদা আমরা সেইভাবে মেটাতে পারিনি। অনেক আমাদের সহযোদ্ধারা আছেন যারা আসলে বাস ঠিক করেও পাইনি, এরকম কিছু ঘটনা ঘটেছে। তারপরেও আমরা দেখেছি সব রকম বাধা বিপত্তি উপেক্ষা করে তারা এসছে, এবং আমাদের সেই আয়োজনটি আসলে সফল হয়েছে এই মানুষগুলো আসার মাধ্যমে।
এবং আমি আমাদের এই প্রসঙ্গে BNP আপনি এবং যেহেতু ছাত্র- যানবাহনের প্রসঙ্গ তুলেছেন, গণমাধ্যমে কিন্তু একটা খবর এসেছে, আমি গণমাধ্যমে দেখছিলাম যে এনসিপির এই সমাবেশ ঘিরে ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, সেটা এটা বিএনপি থেকে এসেছে। আমি কিছুক্ষণ আগে আমি আসলে প্রথম আলোতে দেখে এসেছি খবরটি। না, বেশ কয়েকটি ট্রেন, আমাদের এনসিপি থেকে কোনো ট্রেনের ব্যবস্থা আমরা করিনি। না, এটা সরকারের পক্ষ থেকে করা হয়েছে বলে গণমাধ্যমের শিরোনামে এসেছে। সরকারের পক্ষ থেকে করা হয়নি। আচ্ছা, এটা সম্ভবত আপনি ভুল ইনফরমেশন পেয়েছেন। এটা ছাত্র দলের জন্য তারা আলাদা আগে থেকে একটা বুকিং নিয়েছে। না, আমি নিজেও কিছুক্ষণ আগে যুগান্তরের অনলাইন না, ওটা 5 তারিখের জন্য করা হয়েছে। ওটা 5 তারিখে সারা বাংলাদেশ থেকে। জি জি। হ্যাঁ, তবে আমি যেটা বলতে যাচ্ছি যে বিএনপি এবং ছাত্র দলকে আমরা ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের পূর্ব নির্ধারিত যে প্রোগ্রামটি ছিল তাদের সেই জায়গাটা ছেড়ে আসলে তারা আমাদের জন্য সেই জায়গাটা করে দিয়েছে। এবং এই যে নতুন রাজনীতিক যে সহাবস্থানের যে একটা ধারা তৈরি হলো, সেটার জন্য আমি অবশ্যই বিএনপির এবং ছাত্র দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি আশা করব সামনের দিনে রাজনীতির যে ধারাবাহিকতার দিন আসবে, সেখানে আমরা এরকম প্রত্যেকটি রাজনৈতিক দল একে অপরের প্রতি এই সহিংসতার জায়গাটা রক্ষা করে আমরা রাজনীতিটা করব মানুষের জন্য। জি, আজিজুল হক জিয়নও তার বক্তব্যের শুরুতে এরকমটি বলেছেন যে তারাও আসলে সহমর্মী হতে চান সবার প্রতি। আজিজুল হক জিয়ন, যে এই সমাবেশটা আজকে যে আপনারা যে সমাবেশটা করলেন, সেই সমাবেশে ভোটের কথা এসেছে, সামনের বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই কথাগুলো এসেছে, মানে এটা কি একটা নির্বাচনী শোডাউন ছিল? অবশ্যই না। প্রথমেই বললাম যেটা আমাদের এই কর্মসূচিটা ছিল কিন্তু বিএনপি জুলাই আগস্টকে নিয়ে কিন্তু প্রায় মাসব্যাপী কর্মসূচি, 36 দিনের একটা কর্মসূচি বা কর্মপরিকল্পনা ঠিক করে তারই অংশ হিসেবে কিন্তু আমরা 2 মাস আগে কিন্তু এই আজকের এই কর্মসূচিটার জন্য কিন্তু লিখিতভাবে আবেদন করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। পরবর্তীতে কিন্তু আমরা ওই শহীদ মিনারের স্পটটা আমরা পাই তাদের কাছ থেকে লিখিত অনুমতির মাধ্যমে। তো স্বাভাবিকভাবে নির্বাচনী শোডাউন হলে আমাদের এইভাবে 2 মাস আগে শিডিউল দিয়ে 3 তারিখকে ফোকাস করার দরকার ছিল না। আর আমরা জানতামও না যে আসলে 3 তারিখেই এনসিপি কর্মসূচি হবে সেই অর্থে। বিষয়টা ছিল যেহেতু নতুন প্রজন্ম বা তরুণ প্রজন্মের যে প্রায় 4 কোটি ভোটারের কথা আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান তার বক্তব্যে তুলে ধরেছেন, সেই 4 কোটি ভোটারের একটা বৃহৎ অংশ কিন্তু ছাত্র দলের সাথে যুক্ত, যারা কিনা ছাত্র রাজনীতি করছে। তাদের আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়া বিষয়টাকে সামনে তুলে ধরার জন্য এবং তাদের সবার বিশেষ করে আমাদের যে ঐক্যটাকে সামনে দেখানোর জন্য কিন্তু আমরা মূলত এই 3 তারিখে, যেহেতু সারা দেশে 3 আগস্টে কিন্তু এক দফার যে ঘোষণাটা আসে এবং সেই প্রেক্ষিতে ছাত্রদল সারা দেশে যে সামনের সারিতে ছিল। আপনি যদি খেয়াল করেন তারেক রহমান কিন্তু ওনার বক্তব্যে বলেছেন যে প্রায় 2000-এর উপর ছাত্র নেতা ওই সময় অ্যারেস্ট হয়েছিল, যার মধ্যে জুলাই আগস্টের সময় ছাত্রদলের 143 জন নেতাকর্মী মারা যায়। তো দল হিসাবে 500-র উপরে নেতাকর্মী মারা যায় বিএনপির পক্ষ থেকে জুলাই আগস্টের সময়, যেটা আমরা নথি আকারে কিন্তু প্রকাশ করেছি। তো স্বাভাবিকভাবে জুলাই আগস্টের স্টেক হোল্ডার হিসাবে বিএনপির ছাত্র সংগঠন বা আমাদের ছাত্র দলের ভূমিকা এবং ছাত্র দলের নেতাকর্মীদের স্পিরিটটাকে জাগ্রত করার জন্য মূলত কিন্তু আজকে প্রোগ্রামটা করার উদ্দেশ্য ছিল। আরেকটা বিষয় আমি বলতে চাই, তারেক রহমানের বক্তব্য উনি কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। মূলত নতুন প্রজন্মের ভোটারদের জন্য বিএনপির কর্মপরিকল্পনা কি, সেটা কিন্তু উনি ওনার বক্তব্যে খুবই স্পষ্টভাবে বলেছেন। এক্স্যাক্টলি। সুতরাং মানে এখানে নির্বাচন যেহেতু কাছাকাছি সময়, নির্বাচনের কথা তো আসলে আসবেই। অনেক ধন্যবাদ আজিজুল হক জিয়ন এবং SM সাইফ মোস্তাফিজ, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে। এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। 71-এর সঙ্গে থাকুন।